বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নতুন রেকর্ড মুম্বাই শেয়ার বাজারের। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে 141.72 পয়েন্ট উঠে সর্বকালীন রেকর্ড গড়ল সেন্সেক্স। নতুন রেকর্ড মুম্বাই শেয়ার বাজারের। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে 141.72 পয়েন্ট উঠে সর্বকালীন রেকর্ড গড়ল সেন্সেক্স ছুঁয়েছে 28,051 পয়েন্ট। শেয়ার সূচক নিফটিও পৌঁছেছে 8,398 পয়েন্টে। ব্লু চিপ কোম্পানিগুলি আয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, এশিয়ার শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারগুলি চাঙ্গা থাকার কারণে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। 78 পয়েন্ট এগিয়ে আইসিআইসিআই ব্যাংক, আইটিসি, এইচডিএফসি, আরআইএল, এসবিআই ও অনেকটাই ঊর্ধ্বমুখী। ব্রোকারদের মত অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ এই ঊর্ধ্বমুখী সূচকের কারণ। অনেকে বলছেন নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক সংস্কারের ফলে সেন্সেক্স সূচক গতিতে ফিরল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই বাইজারবাড়ি বাজারে উদ্বোধন হলো 44,87,000 টাকা ব্যয়ে নির্মিত ভিলেজ সেন্টারের। এর উদ্বোধন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। রাজ্য শহরগুলিতে যেখানে সিটি সেন্টার রয়েছে সেখানে গ্রামগুলিতে গড়ে তোলা হচ্ছে ভিলেজ সেন্টার। বুধবার পড়ন্ত বিকালে এমনি এক ভিলেজ সেন্টারের উদ্বোধন হলো খোয়াইয়ের বাইজলবাড়ি বাজারে। টিটিএডিসি কৃষি দপ্তরে RKVY প্রকল্পে 44,87,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল বিশিষ্ট মার্কেট স্টলের উদ্বোধন করলেন টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। 40 থেকে 50 জন ব্যবসায়ীদের জন্য খোলা এই মার্কেট স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে রঞ্জিত দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পদ্মকুমার দেববর্মা, টিটিএডিসি কৃষি দপ্তরের প্রিন্সিপাল অফিসার হিরণ্য দেববর্মা সহ অন্যান্যরা। এডিসি এলাকাनि बाजारानाते उन्नति खालामनानै सांगतानै दं। राज्य सरकारखौ खालामनो এই সমস্ত বাজারनि याक्तै একদিকে যারা বেকার তো নাই, বড় দোকান পাট ব্যবসা বাণিজ্য খাইয়ে বেনি ভবিষ্যৎ একটা লামা বাজার লামা খাই নাই। আসলে এডিসি এলাকাनि बाजारानाते उन्नति खालामनानै सांगतानै दं। राज्य सरकारखौ खालामनो এই সমস্ত বাজারनि याक्तै। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত সচিবালয়ের পাশে গড়ে ওঠা নতুন রাজভবনের পরিদর্শনে যান পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই রাজভবনটি। রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত সচিবালয় ভবনের পাশে প্রায় 30 কোটি টাকা পেয়ে গড়ে উঠেছে নতুন রাজভবন। বহিরাজ্যের একটি বেসরকারি নির্মাণ সংস্থা ভবনটি নির্মাণ করছে। বুধবার রাজ্য পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এই ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। মন্ত্রী নির্মাণ সংস্থায় দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে কাজ চলছে। তিনি আরও জানান, এই ভবন নির্মাণের অর্থ ত্রয়োদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত, তাই সময় মতো কাজ সম্পন্ন হলে ভালো হতো বলে মত ব্যক্ত করেন। তবে এই বিষয়টি নিয়ে নির্মাণ সংস্থার সিএমডি ও এমডির সঙ্গে বৈঠক করা হবে বলে জানান। গত 1.5 বছর আমরা সিএম থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা পার্শ্ব করছি কাজটা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়। তো ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কাজটা তুলে দেবেন। তো আজকে সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে ভিজিট করলাম। আমাদের দেখা যাচ্ছে কাজের যদি অগ্রগতি ঘটাতে না পারে, যে সমস্যাগুলি এখানে আজকে চিহ্নিত হয়েছে, তাহলে ওই যে ওনাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করা ওনাদের পক্ষে কষ্ট হবে। আমরা বলছি এই কারণে, এটা হচ্ছে 13 ফাইন্যান্স কমিশনের টাকা। 13 ফাইন্যান্স কমিশনের টাকা হচ্ছে এটা হলো শেষ বছর। এই শেষ বছরের মধ্যে টাকাটা খরচ করে দিতে পারলে দিল্লির সঙ্গে টাকা পাওনা নিয়ে কোনো দরবার থাকে না। ওনাদের এমডি সিএমডিকে নিয়ে আসলে আমরা কথা বলবো যাতে কাজটা কিভাবে কতটুকু শেষ করা যায়। কত কোটি টাকার বাজেট এটা আছে? এটা 30 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেশের 4টি বিশ্ববিদ্যালয়ে উত্তর পূর্বাঞ্চলের 5টি উপজাতির ভাষা পড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রাজভবনের দরবার হলে সাংবাদিকদের জানালেন রাজ্যপাল পিবি আচারিয়া। 26 জানুয়ারি থেকে চালু হবে এই পাঠ্যক্রম।
অপরাধ বন্ধে রাজ্য মহিলা কমিশন সহ সবকটি সাংবিধানিক সংস্থাকে সতর্ক করে দিয়েছেন রাজ্যপাল পিবি আচারিয়া। রাজ্যপাল এই সংস্থাগুলিকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আইনের পথে চলতে বলেছেন। বিশালগড় ব্লকের আর্থিক ঘোটালা ইস্যুতে বিরোধীদের সিবিআই তদন্তের দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করলেন না রাজ্যপাল। তিনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ করেছেন। তারা সংবাদপত্রের সংবাদ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বলেছেন, গণতান্ত্রিক পথে তাদের কাজ করতে, সরকারও যা করার আইনের পথেই করবে। Thinking that Northeast tribal culture has some similarity with the American Indian culture, the Red Indian people's culture. And there are 31 important tribes in the USA. They are known as 31 nations. They had a big annual meeting in Atlanta. And for that meeting I was also invited. I went there. Nearly 2,000 people are gathered. Many of them are highly educated now, working in the government, but they have their own agenda, how to strengthen their culture, how to preserve and promote the culture. They're still doing that all the time. When I went there and gave some exchange of either student exchange or professors or businessmen, it may create a wonderful atmosphere among the two nations also. So friends, for the first time, রাজ্যপাল পিবি আচারিয়া মঙ্গলবার রাজভবনের দরবার হলে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। রাজ্যপাল সম্প্রতি আমেরিকা সফর করে এসেছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর কালচারাল স্টাডিজের আমন্ত্রণে তিনি 24 অক্টোবর থেকে 4 নভেম্বর আমেরিকা সফর করেছেন। তিনি বিভিন্ন স্থানে ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও ন্যাশনাল কাউন্সিল অব আমেরিকান ইন্ডিয়ানসের 71তম বার্ষিক সম্মেলনেও যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের 4টি বড় বিশ্ববিদ্যালয়ে উত্তর পূর্বাঞ্চলের 5টি উপজাতি ভাষা পড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 26 জানুয়ারি থেকে এই পাঠ্যক্রম চালু হবে। 5টি ভাষা হল ককবরক, খাসি, আঙ্গামি, বোড়ো ও আদি ভাষা। প্রথমে সার্টিফিকেট কোর্স, পরে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স করানো হবে। Ramakrishna Mission, or then our tribal, their own organization. So actually to all the DCs, I was sent a letter yesterday in connection that our first and foremost duty is to strengthen the population, especially tribals, in Tripura, to empower them with education and good education, best of the education. So I appeal to Sri Ravi Shankar as the NGO movement, people's movement, and Ravi Shankar's institute in Karnataka are the topmost excellent institutions from every point of view, not only knowledge point of view, from Samskar. Wonderful education they are giving, supplementing the academic education. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 17 নভেম্বরের আইন অমান্য আন্দোলনের জনমত গঠনের লক্ষ্যে বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সভা করেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। বুধবার দুপুর 2টায় ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি সুদীপ রায় বর্মন বিলোনিয়া কংগ্রেস ভবনে আহুত কর্মী সভায় আসেন। সভার শেষে তিনি সাংবাদিকদের বলেন যে তার এই দিনের সফর আগামী 17 নভেম্বরের আইন অমান্য আন্দোলনের জন্য জনমত গঠন করা। তিনি জনগণের প্রতি আগামী আন্দোলনকে সফল করার জন্য আবেদন রাখেন। সাংবাদিকদের মন্ত্রী অঘোর দেববর্মা বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জন্ডিস রোগীর চোখে সবকিছুই হলদে বলে মনে হয়। স্ট্যাটাস মোতাবেক যার যার শিক্ষাগত যোগ্যতা মোতাবেক কথাবার্তা বলে, এর থেকে বেশি এদের কাছ থেকে কি আশা করা যায়? এর ক্ষমতার দম্ভ, অহংকার অত্যন্ত সীমা ছাড়িয়ে গেছে সবকিছু। এটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের ন্যাক্কারজনক স্টেটমেন্ট। যারা মিছিল মিটিং করছে যে আমরা নাকি কালিমা লিপ্ত করার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ইমেজে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটি ব্লকে, এই বিশালগড়ের ব্লকের মতো সমানভাবে এবং তার চেয়ে অনেক বেশি দুর্নীতি সংগঠিত হয়েছে। আপনারাও আমাদের এই আন্দোলনে আপনারা সহযোগিতার হাত বাড়ান, আপনারা সক্রিয় অংশগ্রহণ করুন, যাতে করে বামফ্রন্টকে একটা জোর ধাক্কা দেওয়া যায়। নিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা করার সময় নেই। এই বিভীষিকাময় যে একটা পরিস্থিতি রাজ্যে বিরাজমান, একটা দমবন্ধকর পরিস্থিতি যে রাজ্যে বিরাজমান, এর পরিপ্রেক্ষিতে আমরা আগামী 17 তারিখ আমরা আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা, গরিব অংশের মানুষের টাকা তারা নয়ছয় করছে। এই
টাকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হচ্ছে, এই টাকা দিয়ে তারা দলীয় মিছিল মিটিং সংগঠিত করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেতন কাঠামোর পুনর্নির্ধারণের দাবিতে সারা দেশের সঙ্গে রাজ্য ব্যাংক ধর্মঘটে সামিল হল ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাংক এমপ্লয়িজের ত্রিপুরা রাজ্যের সদস্যরা। বেতন কাঠামোর পুনর্নির্ধারণের দাবিতে বুধবার সারা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাংক এমপ্লয়িজ। সারা দেশব্যাপী এদিনের ডাকা ধর্মঘটে সামিল হয়েছে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরাও। এর প্রেক্ষিতে এদিন রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো শাখাই খুলেনি। সংগঠনের সদস্যরা নিজ নিজ ব্যাংকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান যে তাদের দাবির প্রতি সরকার দৃষ্টি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা। এটা ম্যানেজমেন্টের উপর ব্যাংকের মালিক পক্ষের উপর একটা ম্যান্ডেটারি অব্লিগেশন যে 2 বছর বেতন চুক্তি শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি সেই চুক্তি পুনর্নবীকরণের কথা, এবং আমাদের চার্টার অফ ডিমান্ড আমরা 2 বছর আগে আমরা পেশ করেছি। কিন্তু ম্যানেজমেন্টের তালবাহানার কারণে, ম্যানেজমেন্ট তথা কেন্দ্রীয় সরকারের তালবাহানার কারণে আজকে আমাদের এই বেতন চুক্তি বিলম্বিত 24 মাস অতিক্রান্ত, 25th মান্থ রান করছে। আমরা সেই তার প্রতিবাদে অর্থাৎ ম্যানেজমেন্টের আমাদের যে তাচ্ছিল্যের প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে আমরা সর্বভারতীয় স্ট্রাইকের অঙ্গ হিসেবে আমাদের রাজ্য সমস্ত ব্যাংকের তালা খুলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 50 ঊর্ধ্ব এক ব্যক্তির দ্বারা ধর্ষিত হলো এক শিশুকন্যা। ঘটনা খোয়াই মহাদেবটিলা এলাকায়। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক অবক্ষয়ের মধ্যে আরো একখানা খাড়ার গা। পাশবিকতার শিকার এক শিশুকন্যা। নির্যাতনের শিকার কিন্তু মাত্র 5 বছর বয়স। নির্যাতিতার পিতামাতা খোয়াই থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী গত 10/11/2014 ইংরেজি তারিখে খোয়াই থানাধীন মধ্যগণকি গ্রামের মহাদেবটিলা এলাকার বাসিন্দা রানা আচার্যের 5 বছরের শিশুকন্যা প্রতিবেশী 55 বছর বয়সী জীবন দাসের যৌন লালসার শিকার হয়। নির্যাতিতা শিশুকন্যার পিতা রানা আচার্য পেশায় দিনমজুর। অপরদিকে নির্যাতিতা শিশুকন্যার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এই দিনই স্থানীয় ভানু দত্তের বাড়িতে কুয়ো খননের কাজ করছিল অভিযুক্ত জীবন দাস এবং সাথে ছিল জনধর দাস নামে অপর এক ব্যক্তি। এমন সময় দিনমজুর পিতার ফুটফুটে শিশুকন্যাটি খেলার ছলে চলে যায় কুয়ো খননের ধারে। দেখতে পেয়ে সে কুয়োতে নামিয়ে প্রথমবার যৌন লালসা চরিতার্থ করে জীবন দাস নামে ওই নরপিশাচ। কাঁদতে বিষয়টি তার মার কাছে জানালেও তিনি বিষয়টি তেমন গুরুত্ব সহকারে নেননি। কিন্তু বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় ভানু দত্তের বাড়ির একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে দ্বিতীয়বার অবশিশুটিকে বলপূর্বক ধর্ষণ করে জীবন দাস। নির্যাতিতার পরিবারের তরফে উক্ত ঘটনাটি মধ্যগণকি গ্রামের মেম্বার ও প্রধানদের জানানো হয়। গ্রামের মেম্বার গোপাল দাস উপযুক্ত বিচারের আশ্বাসও দিয়েছিলেন। এদিকে ঘটনা 2 দিন কেটে যাবার পর শিশুকন্যাটি গোপনাঙ্গে ব্যথা অনুভব করায় শিশুটির পিতামাতা তাকে হাসপাতালে নিয়ে আসে। আশ্চর্যজনকভাবে নির্যাতিতার পিতা রানা আচার্য খোয়াই থানায় অভিযোগ দায়ের করার আগে স্থানীয় পুলিশ অভিযুক্ত জীবন দাসকে মহাদেবটিলা থেকে আটক করে নিয়ে আসে। অভিযোগ জানাইছেন থানায়? জানাইছেন? আমরা বাড়িটা কোন জায়গায়? মহাদেবটিলা। তারা টাইম দিয়েছিল সকাল 10টার সময় বলবো। কে টাইম দিয়েছিল? গোপাল দাস। গোপাল দাস কে? গোপাল দাস আমাদের পাড়ার মেম্বার। আচ্ছা মুরব্বী ছিল। আচ্ছা, ওই সৈনিক টাইম দিয়েছে যে আজকে সকাল 10টার পরে বুঝবো তারা। ঘটনা হয়েছে কবে? ঘটনা হয়েছে 10 তারিখ। 10 তারিখ। আজকে মীমাংসা করার কথা। মীমাংসা না করে আপনি হসপিটাল নিয়েছেন, কেন নিয়েছেন? নিয়েছি তাই কেন বাচ্চারা হইতেছে ব্যথা পরে বেশি, তারপরে অসুবিধা হয়েছে তার গেছে। আপনি কি বিচার সবাই জানাইছেন নি? আপনাদের মেডিকেল আইছেন? মেডিকেলে যাইছি তখন আমি জানাই পারতাম। মহাদেবটিলাতে 5 বছরের এক শিশু ধর্ষিতা। মহাদেবটিলা মধ্যগণকি পঞ্চায়েতে রানা আচার্যের মেয়ে ধর্ষিত হয়। আমরা তো গ্রামের আমরা মানুষ আছে তারা জানাইছে। কারে জানাইছেন গ্রামের মানুষ? মেম্বার প্রধান তারা জানাইছে। বিচার জানাইছেন বলে তারা কি কইছে? কইছে হয়তো আজকে বিচার করার কথা তো 10টা। তারপরে হসপিটাল আনছেন কেন আজকে? আজকে আনছি মানে দেহানের লেগে আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর ত্রিপুরায় সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসল সোনামুড়া পূর্ত দপ্তর। ভর্তি করা হলো শহরের বিভিন্ন রাস্তার উপর থাকা গর্তগুলি। শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজও। এতে খুশি সাধারণ মানুষ। খবর ত্রিপুরার খবরের জেরে অবশেষে টনক নড়ল সোনামুড়া পূর্ত দপ্তরের। 24 ঘন্টার মধ্যে ভর্তি করা হলো শহরের বিভিন্ন রাস্তার উপর থাকা গর্তগুলিও। শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজও। এতে খবর ত্রিপুরাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, গত 8 নভেম্বর আমাদের চ্যানেল
খবর ত্রিপুরা এই সংবাদ পরিবেশিত হয়। সংবাদে সোনামুড়া শহরের রাস্তার উপর পূর্ত দপ্তর সারাইয়ের লক্ষ্যে গর্ত তৈরি করে রাখলেও দীর্ঘদিন যাবৎ সেগুলি পড়েছিল, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যানবাহন সহ পথ চলতি সাধারণ মানুষের। এছাড়াও সোনামুড়া শহরের তামসাবাড়ি বক্সনগর সড়কের করালিয়ামুড়া সোনামুড়া ঠাকুরমুড়া সড়কের বেহাল অবস্থার কথাও পরিবেশিত হয় সংবাদে। আর এই সংবাদ পরিবেশিত হওয়ার পরই নড়েচড়ে বসে পূর্ত দপ্তর। 24 ঘন্টার মধ্যে শুরু হয় করালিয়ামুড়া রাস্তা কার্পেটিংয়ের কাজ, যা দীর্ঘ 2 বছর যাবৎ নরকে পরিণত হয়েছিল। আর দপ্তরে এই উদ্যোগ যদি জারি থাকে তাহলে হয়তো সংবাদ পরিবেশনের প্রয়োজন হয়তো আমাদের হতো না। এদিকে আমাদের সংবাদ পরিবেশনে দপ্তরের শীত ঘুম ভাঙায় খবর ত্রিপুরাকে ধন্যবাদ জানিয়েছেন যান চালক সহ সাধারণ পথ চলতি মানুষ। গত কয়েকদিন আগে খবর ত্রিপুরা চ্যানেলে আমরা কিছু রিপোর্ট করার পরে সমস্ত ত্রিপুরাবাসী এই খবরটা চ্যানেলে দেখেন। দেখার পরে সাথে সাথে রোডে সোনামুড়া পিডব্লিউডি কাজকর্ম ধরছেন। এরকমভাবে কাজ হইলে জনগণও সবাইকে ধন্যবাদ জানাতে আছে। আমরাও শ্রমিক পক্ষ থেকে খবর ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাস্তাঘাট খুবই খারাপ ছিল। খবর ত্রিপুরা জিনিসটা কিছুদিন তৈরি করার পর দেখা গেল এখন মোটামুটি ভালো কাজ চলছে। আমরা আগামী দিন আশা করবো আরও যাতে ভালো চলবে। খবর ত্রিপুরাকে এই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। একদিন আগেই খবর ত্রিপুরা চ্যানেলে আমরা রাস্তাটা যে খারাপ কিছু না, কিছুদিন আগে খবর ত্রিপুরায় নিউজ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে, কিন্তু পিডব্লিউডিও সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এই জন্য খবর ত্রিপুরা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। পদ্মবিল ব্লকের রসরাজনগর এডিসি ভিলেজে উদ্বোধন হলো 13,69,000 টাকা ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের। এর উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। মঙ্গলবার দুপুর 12টায় পদ্মবিল ব্লকের রসরাজনগর এডিসি ভিলেজে রসরাজনগর উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। মোট 13,69,000 টাকা ব্যয়ে নির্মিত হয় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি। এই উদ্বোধনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। বলা যায় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণের ফলে উপকৃত হলেন এলাকাবাসীরা। যে দৃষ্টিভঙ্গি এবং সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রত্যেকটি ভিলেজ কমিটিতে অন্তত একটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে, 4-5টি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্র খোলা হবে এবং 3টা 4টা বা 5টা উপস্বাস্থ্য কেন্দ্রকে কেন্দ্র করে একটা পিএইচসি হবে। এখন আমাদের এই পদ্মবিল ব্লকের আন্ডারে বা আমাদের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে এখন 3টি পিএইচসি আছে। তো এটা এই কাজটা কমপ্লিট হলে পরে তাহলে এই অত্র এলাকার আমাদের যে মায়েরা বোনেরা যারা মানে বিভিন্ন রোগের যারা এরকম তাদের যে অসুবিধা যে যেতে হবে ডাক্তারের কাছে বা থাকতে হবে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে 5,000 গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান এসআই প্রদীপ শীল। বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে আবারও অভিযানে নামে যাত্রাপুর থানার পুলিশ। বুধবার থানার এসআই প্রদীপ শীল জানান, থানা এলাকার থলিবাড়ি, মনাইপাথর ও কালীখোলা এলাকায় অভিযান চালানো হয়। তিনি জানান 3টি ভিলেজ এলাকার 10 থেকে 12টি স্থানে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক 5,000 গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, নতুন করে আরও কিছু এলাকায় গাঁজা চাষের খবর রয়েছে থানা পুলিশের কাছে। যে কোনো সময়তে অভিযান চালিয়ে ধ্বংস করা হবে সমস্ত বেআইনিভাবে গাঁজা চাষের বাগান। আমি এসে উত্তম দাস, জগদীশ দেবর হাবিলদার, কুমন হাবিলদার, রত্ন দাস এবং আমার স্টাফ নিয়ে এসে কালীখোলার থেকে প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে জঙ্গলে, গভীর জঙ্গলে খুঁজতে পাইছি অসংখ্য গাঁজা গাছ টিলার মধ্যে। সংখ্যা কত গাঁজা আছে? প্রায় 1000-10 মতো তো আমরাই ডিস্ট্রয় করছি, যে টিলা 4-5টা টিলা মিললা। তো এরকম তো আরো বিভিন্ন জায়গাতে আছে, আমাদের কাছে কিছু কিছু খবর আছে, দেখি বাকিটিও হবে আস্তে আস্তে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। 10 দফা দাবির ভিত্তিতে বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন দিল বিজেপি 36 বিলোনিয়া মন্ডল কমিটি। বুধবার বিকাল 3টায় 36 বিলোনিয়া বিজেপি মন্ডল কমিটি 10 দফা দাবি নিয়ে বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকে বিডিওর সাথে মিলিত হয় এবং দাবি সনদ বিডিওর হাতে তুলে দেন মন্ডল সভাপতি অমলেন্দু বণিক। তারা প্রথমে বনকর বাজারে পথসভা করে এবং সভা শেষে মিছিল করে ব্লক অফিসে যায় ও বিডিওকে দাবি সনদ প্রদান করে। এই ব্যাপারে বিডিও বৈজয়ন্ত দাস বলেন, যে সকল দাবি তার দ্বারা পূরণ করা সম্ভব সেটা তিনি করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। বিজেপি
মিলনীয় সরকার থেকে আমরা ডেপুটেশন পেয়েছি। ওরা 10টা দাবি পেশ করেছেন। আমরা যে দাবিগুলি আমরা পুরো করতে পারবো এই দাবিগুলি আমরা পুরো করব। আর বাকিগুলি যেমন এডুকেশন বা স্বাস্থ্য বিষয়ক বা অন্য বিষয়ক যেগুলি দাবিগুলি আছে এগুলি আমরা ওই ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবো আর আমরা হায়ার অথরিটিকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মা বাবার অজান্তে জলপাই গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হলো 10 বছরের এক শিশু কন্যা। ঘটনা তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায়। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। সাত সকালে মা বাবার অজান্তে বাড়ির এক জলপাই গাছে জলপাই পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে ক্যানেলের পাড়ে পড়ে গিয়ে গুরুতর আহত 10 বছরের শিশুকন্যা গীতশ্রী সরকার। সে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল 9টা নাগাদ বাড়ির জলপাই গাছ থেকে ডাল ভেঙে ক্যানেলের জলে পড়ে যায় গীতশ্রী। বাড়ি তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায়। সঙ্গে সঙ্গে তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। নাম গীতশ্রী সরকার, 10 বছরের। সে কৃষ্ণপুর 9টা সোনাটার দিকে ওর বাবা আই থিঙ্ক ওকে নিয়ে এসছে, বাবা মা আর কিছু রিলেটিভসও ছিল। হিস্ট্রি পাওয়া গেছে যে ও জলপাই গাছ থেকে মেয়েটা জলপাই পাড়তে গেছিল, ওখান থেকে অ্যাক্সিডেন্টলি সে পড়ে যায়, পা ফসকে পড়ে সে জলে পড়ে। হেড ইঞ্জুরি আছে, ভালো হেড ইঞ্জুরি আছে। এখান থেকে কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট স্টিচ দেওয়ার পর মেয়েটাকে আমরা রেফার করছি। মেয়েটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে, প্রচুর রক্তক্ষরণও হয়। এই ঘটনার ব্যাপারে শিশুর এক আত্মীয় জানান, গীতশ্রী সরকার কেমন হয়েছে ঘটনা? জলপাই গাছ উঠছিল, জলপাই গাছ থেকে ক্যানেলের ভিতরে পড়ে আসছে। ক্যানেলের মধ্যে? ক্যানেলে কি জল আসছিল? জল আসছে তো কি সাইডে পড়ছে? সাইডে পড়ছে নাকি ব্যবস্থা করতে পারি না। ব্যুরো রিপোর্ট,